স্নেহের 2024 সালের নতুন বছরের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব পঞ্চম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসে দেখে নাও কী কী বিষয় তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে 20 আর সময় তোমায় থাকবে 40 মিনিট। তোমায় থাকবে পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি, পরিবেশ ও সম্পদ, আর থাকবে পরিবেশ ও উৎপাদন। তাহলে কোন কোন বিষয়গুলো তোমার থাকবে দেখে নাও। তোমার থাকবে পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি, পরিবেশ ও সম্পদ, পরিবেশ ও উৎপাদন। এই বিষয়গুলোই তোমাদের কিন্তু সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। দেখো, সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা পঞ্চম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 20 আর সময় তোমাদের রয়েছে 40 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো যে কোনো চারটি প্রতিবেশ মান 1 করে 1 × 4 = 4। প্রথম, সুন্দরবন অঞ্চলের একটি নদী হলো মাতলা, মহানন্দা, তিস্তা। উত্তর হবে মাতলা। তাহলে সুন্দরবন অঞ্চলের একটি নদী হলো উত্তর হবে মাতলা। পরের প্রশ্ন, একশৃঙ্গ গন্ডার দেখা যায় মালদায়, জলদাপাড়ায় না ঝাড়গ্রামে। উত্তর হবে জলদাপাড়ায়। তাহলে একশৃঙ্গ গন্ডার দেখা যায় জলদাপাড়ায়। পরের প্রশ্ন, গান্ধীবুড়ি নামে পরিচিত কল্পনা দত্ত, মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়েদাদার। উত্তর হবে মাতঙ্গিনী হাজরা। তাহলে গান্ধীবুড়ি নামে পরিচিত মাতঙ্গিনী হাজরা। পরের প্রশ্ন, বেলে মাটি, দোআঁশ মাটি, এঁটেল মাটিতে বালি ও কাদার ভাগ সমান থাকে। উত্তর হবে দোআঁশ মাটি। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হলেন আম্বেদকর, জওহরলাল নেহেরু, রাধাকৃষ্ণন। উত্তর হবে জওহরলাল নেহেরু। তাহলে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হলেন জওহরলাল নেহেরু। পরের প্রশ্ন, কোথাকার মাটির পুতুল বিখ্যাত? উত্তর হবে আসানসোল, কৃষ্ণনগর না মেদিনীপুর। উত্তর হবে কৃষ্ণনগর। তাহলে কোথাকার মাটির পুতুল বিখ্যাত? উত্তর হবে কৃষ্ণনগর। 2 থেকে রোজ শূন্যস্থান পূরণ করো যে কোনো চারটি প্রতিবেশ মান 1 করে 1 × 4 = 4। প্রথম, পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় উঁচু পর্বতশৃঙ্গ হলো ড্যাশ। উত্তর লিখবে সান্দাকফু। তাহলে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় উঁচু পর্বতশৃঙ্গ হলো সান্দাকফু। প্রশ্ন, আজাদ হিন্দ ফৌজ গঠন করেন? উত্তর হবে সুভাষচন্দ্র বসু। তাহলে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন কে? উত্তর হবে সুভাষচন্দ্র বসু। প্রশ্ন, উত্তরবঙ্গের একটি নদী হলো ড্যাশ। উত্তর লিখবে ভাগীরথী। প্রশ্ন, বঙ্গভঙ্গ ড্যাশ সালে হয়েছিল? উত্তর লিখবে 1905 সালে। তাহলে বঙ্গভঙ্গ কবে হয়েছিল? 1905 সালে। মাস্টারদা নামে পরিচিত ড্যাশ। উত্তর লিখবে সূর্য সেন। প্রশ্ন, ড্যাশ একটি বিষাক্ত গ্যাস? উত্তর লিখবে কার্বন মনোক্সাইড। তাহলে কার্বন মনোক্সাইড একটি বিষাক্ত গ্যাস। 3 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও যে কোনো চারটি প্রতিবেশ মান 1 করে 1 × 4 = 4। প্রথম, একটি অপ্রচলিত শক্তির নাম লেখো। উত্তর লিখবে সৌরশক্তি, জোয়ারভাটা শক্তি, বায়ু শক্তি। তাহলে একটি অপ্রচলিত শক্তির নাম হচ্ছে সৌরশক্তি, জোয়ারভাটা শক্তি আর বায়ু শক্তি। সুন্দরবন কোন গাছের জন্য বিখ্যাত? উত্তর লিখবে সুন্দরী। তাহলে সুন্দরবন সুন্দরী গাছের জন্য বিখ্যাত। প্রশ্ন, জাতির জনক নামে কে পরিচিত? লিখবে মহাত্মা গান্ধী। তাহলে জাতির জনক কাকে বলা হয়? উত্তর লিখবে মহাত্মা গান্ধী। ধান কাটা ও ঝাড়ার জন্য ব্যবহৃত আধুনিক যন্ত্রটার নাম কি? উত্তর লিখবে হারভেস্টার। তাহলে ধান কাটা ও ঝাড়ার জন্য ব্যবহৃত আধুনিক যন্ত্রটার নাম হচ্ছে হারভেস্টার। প্রশ্ন, বাঁশের কেল্লা কে তৈরি করেছেন? উত্তর লিখবে তিতুমির। তাহলে বাঁশের কেল্লা কে তৈরি করেছেন? উত্তর হবে তিতুমির। তাহলে বাঁশের কেল্লা তৈরি করেছে উত্তর হবে তিতুমির। পরের প্রশ্ন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই গানটি কে লিখেছেন? উত্তর হবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি লিখেছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। 4 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো চারটি প্রতিবেশ মান 2 করে 2 × 4 = 8। প্রথম, নিত্যবহ নদী কাকে বলে? লিখবে যেসব নদীতে সারা বছর জল থাকে এবং বয়ে যায় তাকে নিত্যবহ নদী বলে। দিনের বেলায় সূর্যের তাপ কিছুটা বরফ গলে জল হয়ে খাড়া পর্বত থেকে হুড়মুড় করে নিচে নেমে আসে, এইভাবেই নিত্যবহ নদীর সৃষ্টি হয়। পরের প্রশ্ন, পর্বতের মাথার উপর বরফ জমে কেন? বা পর্বতের মাথায় বরফ জমে কেন? উত্তর লিখবে পুকুর, নদী, সমুদ্রের জল বাষ্প হয়ে ওপরে উঠে যায়। উঁচুতে বাতাস ঠান্ডা, রাতে বেশি ঠান্ডা, তাই ওই বাষ্প জমে প্রথমে জল হয়, তারপর পর্বতের পাথরের উপর বরফ হয়ে জমে যায়। পরে হচ্ছে নদীমাতৃক সভ্যতা কাকে বলে? পুরনো যুগে নদীর ধারেই সভ্যতা গড়ে উঠত। নদী থেকেই পাওয়া যেত পানীয় জল, সেচের জল, যানবাহনের সুবিধা ইত্যাদি। নদী ছিল সেখানকার মানুষদের কাছে মায়ের মতো, তাই ওই সব সভ্যতাকে নদীমাতৃক সভ্যতা বলা হয়। বলছে ম্যানগ্রোভ জাতীয় গাছ কাকে বলে? উত্তর লিখবে সুন্দরবনে মিশে আছে সমুদ্রের জল।
ঐষধ নোনা জল ও কাদায় জন্মায় এক ধরনের গাছ। তাদের দুই ধরনের মূল দেখা যায়, ঠেসমূল ও শ্বাসমূল। এই ধরনের গাছকে ম্যানগ্রোভ জাতীয় গাছ বলে, যেমন গেওয়া, বাইন, গরান, সুন্দরী ইত্যাদি। তো সুন্দরবনের মানুষের জীবিকা কী? সুন্দরবনের মানুষেরা নানা রকম কাজ করেন। বেশিরভাগ মানুষই চাষ ও মধু সংগ্রহের কাজে নিযুক্ত। এছাড়া তারা নৌকা তৈরি করা ও চালানো, মাছ ও মিন ধরা, কাঁকড়া শিকার ইত্যাদি কাজেও যুক্ত আছে। পরের প্রশ্ন, তিতুমির কাদের বিরুদ্ধে ও কেন লড়াই করেছিলেন? তিতুমির ইংরেজ ও তাদের সঙ্গী দেশীয় জমিদার মহাজনদের অন্যায় জুলুমের বিরুদ্ধে প্রচণ্ড লড়াই করেছিলেন। এছাড়া তিনি নীলকরদের বিরুদ্ধেও খুব লড়েছিলেন। নীলকর সাহেবরা আমাদের ভালো উর্বর জমিতে নীল চাষ করতে বাধ্য করেছিল। মাটিতে একবার নীল চাষ করা হলে সেই মাটি অনুর্বর হয়ে যায়। পরে হচ্ছে রাসায়নিক সারের ক্ষতিকর প্রভাব কী? চাষি ভাইরা এখন জানেন যে শুধু রাসায়নিক সার দিলে ভবিষ্যতে জমি থেকে ভালো ফসল পাওয়া যাবে না, বন্ধু পোকা আর থাকবে না, জমিও উর্বর হবে না, মৌমাছি, রেশম পোকার মতো অর্থকারী পোকারা ধ্বংস হয়ে যাবে। পরে হচ্ছে কয়লার গুরুত্ব কী? কয়লা মানুষের খুবই দরকারি জিনিস। কয়লা থেকে আমরা পাই ন্যাপথা, গন্ধক, অ্যামোনিয়া, আলকাত্রা, ন্যাপথলিন, জ্বালানি তেল, স্যাকারিন, ফেনল, বেনজল, ক্রিওজোট, টুলুইন ইত্যাদি। আর কয়লা পুড়িয়েই বিদ্যুৎ তৈরি হয়। এই কয়লা হলো প্রাকৃতিক সম্পদ। প্রকৃতির এই সম্পদকে ভিত্তি করে বহু শিল্প গড়ে উঠেছে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেরি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশের কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী, আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেয় যারা এবছর পঞ্চম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে পঞ্চম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে।